সবাইকে শুভ সন্ধ্যা। অনুরোধ করব একটু আওয়াজটি শোনা যাচ্ছে কিনা জানানোর জন্য। যারা সঙ্গে আছেন, আওয়াজটি পরিষ্কার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্ট করে। আশা করি আওয়াজ পরিষ্কার আসছে আপনাদের কাছে। আজকের কথা মতো আমরা উপস্থিত হয়েছি, শোনা যাচ্ছে বেশ। আজকের কথা মতো আমরা উপস্থিত হয়েছি আজকের এই লাইভ অনুষ্ঠানে। এটিকে অনুষ্ঠান অপেক্ষা আলাপচারিতা বলা অনেক বেশি যুক্তিযুক্ত। আপনারা প্রত্যেকে নিজেদের সময় বের করে এই আলাপচারিতায় অংশগ্রহণ করছেন এবং একই সঙ্গে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হচ্ছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, আপনাদের মতামত শুনে নিচ্ছি এবং এই সামগ্রিক প্রয়াসে আজকে আটের যে বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি আপনাদের আগেই গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছিল। সেটি হচ্ছে মধ্যযুগ এবং মধ্যযুগের যেটি প্রথম, যেখান থেকে আমরা সূচনা ধরছি, সেই চর্যাপদ থেকে। সেই চর্যাপদ আমাদের এমন একটি গ্রন্থ, এমন একটি টেক্সট, যে টেক্সটকে আমরা একেবারে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, আমাদের যে স্নাতকোত্তর পর্যায়ে আমরা প্রায় সকল বাংলা ছাত্রছাত্রীদেরকেই পড়ে থাকতে হয় এবং সেই চর্যাপদকে কেন্দ্র করে যখন আমরা নেটের এই বিস্তৃত প্রতিযোগিতামূলক পরিসরে এসে হাজির হই, তখন আমরা খানিকটা হলেও একটু খেই হারিয়ে ফেলি যে কোন জায়গা থেকে আমরা ধরবো বা শুরু করব এই বিষয়টি। ফলত এই জায়গা থেকে আমরা বারবার যে কথাটা এই আমাদের বিভিন্ন লাইভের এর আগের যে অনুষ্ঠানগুলো তাতে আমরা বলার চেষ্টা করেছিলাম যে নেটের পড়াশোনা খানিকটা নয়, বেশ অনেকটাই, অন্তত এখনকার প্রশ্ন ধরন অনুযায়ী পড়ার পদ্ধতিও পাল্টে যাচ্ছে প্রতিনিয়ত এবং আমাদেরকেও এর সাথে তাল মিলিয়ে আপডেট থাকতে হচ্ছে। সেই জায়গা থেকেই আমরা আপনাদের অনেকেরই অনুরোধে এই মধ্যযুগের বিষয়টিও আমরা পাশাপাশি আলোচনার মধ্যে রাখতে রাখতে যাব। আমাদের যেরকম একদিকে উজ্জ্বল নীলমণি, কাব্যতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ, অলঙ্কার, সেই বিষয়গুলোকে নিয়ে পার্ট বাই পার্ট লাইভ অনুষ্ঠান করা হবে। আপনারা জানেন যে গ্রুপে আমরা একটি রুটিন করে দিয়েছি। শুক্রবার দিনটি আমরা এই বিষয়ের আলোচনার জন্য রাখবো এবং রবিবার দিন সেটি প্রথম পত্রের আলোচনার জন্য আমরা রাখছি। তো সেই শুক্রবার বিষয়ের আলোচনার সাথে সাথেই আমাদের এই চর্যাপদ দিয়ে আজকে মধ্যযুগের যাত্রাটাও আমরা শুরু করে ফেলতে চাইছি। বিভিন্ন মধ্যযুগের বাকি টেক্সটগুলো কিভাবে নেটের মতো করে পড়তে হবে, তার মাধ্যম কি হওয়া উচিত, আমার যা যা পড়ানোর সূত্রে ইন্টারপ্রিটেশন বা মাধ্যমগুলো মনে হয়েছে যে এইভাবে পড়লে বোধহয় আপনাদের কাজে দেবে, সেইগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। চর্যাপদ মানে বাংলা যে এই বিপুল এতদিনকার সাহিত্যের পরিসর, তার একটি সূচনা বিন্দু। সেই জায়গা থেকে আমরা এখান থেকেই বাংলা সাহিত্যের এবং বাংলার সাহিত্যের প্রথম টেক্সট, তার যাত্রা আরম্ভ করছি। গ্র্যাজুয়েশন মাস্টার্স লেভেলে আমরা যখন এই টেক্সটটিকে কেন্দ্র করে বিভিন্ন পড়াশোনার মধ্যে গেছিলাম, তখন একটা কমন জায়গা আমাদের খুব মনে হতো, বা আমার এখনো মনে হয়, আমি যখন পড়াশোনা করেছি বা আপনারাও যারা করেছেন একমত হবেন কিনা জানি না, সেটি হচ্ছে যে আমরা কতগুলো পাঠ্য পদ করে চলে যেতাম। আমাদের কিছু নির্বাচিত পদ মাস্টার্সে পড়তে হতো এবং
একেবারে গ্র্যাজুয়েশন লেভেলে কতগুলো টপিক ভিত্তিক প্রশ্নোত্তর করলে আমাদের কাজ মিটে যেত। চর্যাপদের সমাজ জীবন, চর্যাপদ, সাহিত্য মূল্য, এই ধরনের যে গড়পড়তা টপিকের সঙ্গে আমরা পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতাম, এবং মাস্টার্সে গিয়ে আমরা দেখতে পেতাম যে কয়েকটি নির্বাচিত পদ, তার ভেতরকার গভীরতর কতগুলো অর্থ, সেগুলো পড়ে আমরা পরীক্ষায় যেতাম। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 46.5টি পদ আমরা চর্যাপদের মধ্যে পাচ্ছি, আমাদেরকে টেক্সট হিসাবে পড়তে হচ্ছে, এবং শুধুমাত্র কতগুলো বিষয়গত দিক, চর্যাপদকে আবিষ্কার করেছেন, কোথা থেকে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছেন ইত্যাদি যে তথ্য, সেই কেন্দ্রিক প্রশ্ন আমরা আর এক্সপেক্ট করব না। কারণ এই সময়টা আমরা পেরিয়ে এসেছি। একটা সময় নেটে এরকম প্রশ্ন দেওয়া হয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার লেখা। সেই প্রশ্নে পরীক্ষা দিয়ে যারা পাশ করেছেন তারা হয়তো এখন যদি এই লাইভ অনুষ্ঠানটি কেউ দেখে থাকেন, তারা একমত হবেন যে তার সাথে বর্তমান যে নেটের প্রশ্ন কাঠামো, এর সাথে আকাশ পাতাল তফাৎ। এখন এই ধরনের ফ্ল্যাট প্রশ্ন, আমরা কোট আনকোট যাকে উদ্দেশ্য মানে আমরা যাকে বলি, সেই প্রশ্ন আসার আর কোনো সুযোগ নেই। ফলত একেবারে টেক্সটের গভীরে লাইন শব্দ তুলে যে ধরনের প্রশ্ন দেওয়া হচ্ছে, সেখানে চর্যাপদের গভীরতর অর্থকে বোঝার জন্য তার সাধন পদ্ধতি, তার বিবর্তনের রূপরেখা, এই জায়গাটিকে একটু গভীরভাবে ছোঁয়ার প্রয়োজন আমাদের প্রত্যেকেরই আছে। যে কাজটা বোধহয় আমরা প্রত্যেকে নয়, কেউ কেউ নিশ্চয়ই করেছি, কিন্তু একটা অধিকাংশ, একটা বড় সংখ্যক ছাত্রছাত্রী এই জায়গাটা আমরা এড়িয়ে যেতাম, এবং এড়িয়ে যাওয়ার ফল আজকে আমরা ভোগ করছি। আমি জানি না কতজন, অন্তত আমি যেভাবে এই সিস্টেমের মধ্যে পড়াশোনা গ্র্যাজুয়েশন মাস্টার্স লেভেলে পড়েছি, আমি অন্তত এই সাধন তত্ত্বকে একদম ভেতর থেকে আত্মীকরণ করে সেটিকে বুঝে যে পড়তে পড়তে এসছি এমনটা নয়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম থাকবেন যারা এই সাধন তত্ত্ব বা চর্যাপদের মধ্যে যে বৌদ্ধ সহজিয়ার বিবর্তন, বৌদ্ধ, আমরা খুব মোটা অর্থে বোঝার সুবিধার জন্য বৌদ্ধ ধর্মের কথা বলি, চর্যাপদে প্রতিফলিত, কিন্তু তার যে একটা বিবর্তিত রূপ, সহজ্ঞান কিভাবে সেখানে এসে স্থিত হলো, এবং এই সহজ্ঞান পদ্ধতিটি কি, সেটাকে যদি আমরা খুব সহজভাবে, আমরা নিশ্চয়ই সাধন তত্ত্বে নিজেদেরকে সামিল করছি না, আমরা নিশ্চয়ই শূন্য সাধনা করে মুক্তি লাভ করছি না, কিন্তু চর্যাপদের এই 46.5টি পদের প্রতিটি শব্দ লাইন ধরে যদি আমাদের বুঝতে হয়, আমাদের সাধন তত্ত্বটিকে খানিকটা হলেও ছুঁয়ে দেখতে হবে, তার বিবর্তনের পথরেখাটিকে খানিকটা হলেও বুঝতে হবে। সেই কাজটি আমরা এর আগে তেমন ভাবে হয়তো করিনি, ততটা কেউ কেউ করেছি, প্রায় অনেকেই করিনি, আমিও আপনাদের সেই দলে ছিলাম। নেট পড়ার সময় বুঝতে পেরেছি যে এইভাবে বিষয়টিকে দেখলে আর হবে না, কারণ প্রশ্ন সেইভাবে আর আসছে না। আপনারা জানেন, একজন প্রশ্ন করেছেন হীনযান, সহজযান, এগুলো নিয়ে একটু বলুন। অবশ্যই এগুলোতেই আলোচনায় আমরা আজকে যাব একে একে করে, এবং খুব প্রাসঙ্গিক প্রশ্নটি করেছেন যিনি করেছেন, জানা চ্যাটার্জি, যে এই জায়গাগুলো আমাদের এখন বোঝার সময় এসছে। এগুলোকে না বুঝলে আমরা লাইন যে তুলে দিয়ে মেলাতে দেওয়া হচ্ছে, বা সেই কেন্দ্রিক যুক্তি, মন্তব্য, শুদ্ধ অশুদ্ধ, পাঠান্তর কেন্দ্রিক যে প্রশ্ন দেওয়া হচ্ছে, আমরা সেগুলো করতে পারবো। ফলত প্রথমেই চর্যাপদে যাওয়ার আগে আমাদের যে দুটো কাজকে খুব নেটের জন্য, আবারও বারবার বলছি, নেটের পরীক্ষার প্রশ্নকে মাথায় রেখে আমাদের করে ফেলতে হবে, সেটি হচ্ছে এই সহজ্ঞান কি, সহজ্ঞান কেন, এবং কিভাবে এই সহজ্ঞানে এসে আমরা স্থিত হলাম, এই বিবর্তনের জায়গাটি, এবং সাধন তত্ত্ব, যে সাধন তত্ত্বের কথা আমরা তো জানি, চর্যাপদের যে সহজিয়া সিদ্ধাচার্যরা, তারা আর্টস ফর আর্টস সেক, কলা কৈবল্যবাদকে সামনে রেখে এই পদগুলো রচনা করেন। তাদের সাহিত্য রচনা করার কোনো সচেতন প্রয়াস ছিল না, তারা একটা নির্দিষ্ট ধর্মতত্ত্বকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন? যদি ফুটিয়ে তুলতেই চান, তাহলে তাদের এই সাহিত্যের রূপকের আশ্রয় নিতে হলো কেন? এই সন্ধ্যা ভাষা আমরা যে চর্যাপদের পরিপ্রেক্ষিতে বলে থাকি, তার এই রূপকের মোড়ক, তবক এর ব্যবহার কেন করতে হলো? নিশ্চয়ই পেছনে কিছু সমাজতাত্ত্বিক কারণ আছে। এই প্রশ্নগুলোকে এখন আমাদের ডিল করার সময় এসছে। আমরা যদি একটু ফিরে তাকাই,
যে প্রথমে আমি একটু বৌদ্ধ ধর্ম থেকে কিভাবে সহজ জানে এসে আমরা স্থিত হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা খানিক আলোচনা করব। তারপর আপনাদের যা মতামত তারা নিশ্চয়ই কমেন্টে একটু জানাবেন, আপনাদের সঙ্গে ভাগ করে নেব, আপনাদের প্রশ্ন জানাবেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। খেয়াল করে দেখি, এই যে বৌদ্ধ ধর্মের কথা আমরা বারবার বলি চর্যাপদের প্রসঙ্গে, সেই বৌদ্ধ ধর্ম আর চর্যাপদে বর্ণিত যে বৌদ্ধ সহজিয়া সেটা কোনোভাবেই এক নয়। বৌদ্ধ ধর্ম বলতে আমরা ঠিক কি বুঝি? গৌতম বুদ্ধ যতদিন বেঁচে ছিলেন তার যে মুখ নিঃসৃত বাণী আমরা জানি, তিনি এই আত্যন্তিক দুঃখ পরিনিবৃত্ত করার জন্য যে পথগুলো বলতেন বা যে কথাগুলো বলতেন সেগুলো ত্রিপিটক নামক বিভিন্ন গ্রন্থে সংকলিত হতো, সেটি পরবর্তীকালে একটি ধর্মগ্রন্থের রূপ পরিগ্রহ করে। এগুলো আমাদের সব জানা তথ্য, জ্ঞাত তথ্য। কিন্তু যে জায়গাটা আমরা ততটা হয়তো ভালো করে জানি না সেটা হচ্ছে যখন গৌতম দেবের তিরোধান হচ্ছে, যখন তিনি ইহলোক ত্যাগ করছেন, তখন একটা গোলযোগ পাচ্ছে। সেই গোলযোগটা কি? সেই গোলযোগটা হচ্ছে তাদের সেই বৌদ্ধ ধর্মের মধ্যেকার যে সমস্ত শিষ্য বা বৌদ্ধ ধর্ম মতকে অবলম্বন করে যারা এগিয়ে যায়, সেই শিষ্যদের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্বের সূচনা হচ্ছে। যে কোনো ধর্ম বা রাজনীতির ক্ষেত্রে এই গোষ্ঠী দ্বন্দ্ব একটা খুব স্বাভাবিক ঘটনা। ধর্ম আর রাজনীতি তো একটা সময় হাত ধরাধরি করে চলে, আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেটি হাড়ে হাড়ে টের পাই। সেই জায়গা থেকে যে কোনো ধর্মের ক্ষেত্রে কথাটি খুব সত্য, একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি হয়। কিরকম গোষ্ঠী দ্বন্দ্বের কথা আমরা বলতে চাইছি? যে একদল শিষ্য তারা বলতে থাকেন যে গৌতম বুদ্ধ প্রবর্তিত যে মতবাদ, যাকে আমরা বৌদ্ধ ধর্ম বলছি, তার মূল নির্যাস হচ্ছে এই কি, আমরা আলোচনায় আসছি। আরেক দল বলছে না, তারা সেটা ভুল বলছে। একদল কি বলতে চাইছিল? একদল বলতে চাইছিল যে গৌতম বুদ্ধ আসলে সকলের মুক্তির কথা বলতে চাননি। গৌতম বুদ্ধ তোমার নিজের ব্যক্তিগত মুক্তি হচ্ছে কিনা, তুমি নিজের মুক্তি লাভটি অর্জন করতে পারছো কিনা, সেটি মুখ্যভাবে বলতে চেয়েছেন, অর্থাৎ তোমার ব্যক্তিগত মুক্তি প্রধান। আরেক দল কি বলতে লাগলো? আরেক দল বলতে লাগলো যে না, তিনি সর্বজীবের মুক্তির লাভ কথা বলেছেন। কথাটার মধ্যে ডিফারেন্সটা একটু খেয়াল করি আমরা। যে আমি যদি বলি শুধু আলটিমেটাম, এটাই আমার একমাত্র ধ্যান জ্ঞান, তার একটা আলাদা নোশন তৈরি হচ্ছে। আর আমি যদি বলি না, আমি মুক্তি লাভ করছি তো ঠিকই, তার সাথে সাথে এই আপনাদের সকলের মুক্তি লাভ হচ্ছে কিনা এটাও পাশাপাশি জরুরি, তার একটা আলাদা ইন্টারপ্রিটেশন। আমরা যদি একটু দর্শনগত দিক থেকে বিচার করি এই দুটো নোশনকে, তাহলে খুব সহজেই বুঝতে পারবো যারা সর্বজীবের মুক্তি লাভের কথা বলে তারা মননগত দিক থেকে বা দর্শনগত দিক থেকে একটু উচ্চ স্থানে, একটু মহান। যারা সর্বজীবের মুক্তি লাভকে নিজেদের সীমার মধ্যে ধরতে চান তারা একটু দর্শনগতভাবে মহান না? এই মহান থেকেই মহাযান, মহা অর্থে মহানতা। যারা শুধু নিজের ব্যক্তিগত মুক্তিকে নিয়ে চিন্তা করে না, সকলের মুক্তিকে নিয়ে চিন্তা করে, তারাই এই মহানতার দিক থেকে তাদের দর্শনের সঙ্গে এই মহাযান কথাটি প্রচলিত হতে শুরু করে দেয়। এবং যারা শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্তরের মুক্তিকেই প্রাধান্য দিতে থাকে, এর একটি পারিভাষিক শব্দ আছে অরহত্ত লাভ, অহয় রেফ তয় তয় ব, ব্যক্তিগত মুক্তি। অরহত্ত মানে ব্যক্তিগত মুক্তি। তারা দর্শনগতভাবে একটু নীচ, একটু সংকীর্ণ, কম্পারিজন টু যারা সবার মুক্তির লাভের কথা বলছে, তারা একটু হীন, একটু নিচে, তারা নাম পেয়ে যায় হীনযান। তাহলে বৌদ্ধ ধর্মের যে মূল নোশনটি ছিল, গৌতম বুদ্ধের তিরোধানের পর আমরা দেখতে পাচ্ছি শিষ্যদের মধ্যেকার এই দর্শনগত বিভাজন, বা সোজা কথায় বোঝার জন্য আমরা গোষ্ঠীদ্বন্দ্ব এই শব্দটাকে যদি ধরে নিই, তাহলে দেখতে পাবো এইভাবে দুটি মোদ্দা জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। যারা কেবল ব্যক্তিগত মুক্তির কথা বলছে, তারা অরহত্ত লাভের কথা প্রচার করছে, তারা নাম পাচ্ছে হীনযান। আর যারা সর্বজীবের মুক্তি লাভের কথা বলছে, তারও একটা পারিভাষিক শব্দকে আমরা পাবো, সেটি হচ্ছে বোধিসত্ত্বাবস্থা। আমরা এই শব্দগুলো শুনেছি,
কিন্তু তার ইন্টারপ্রিটেটিভ যে কনোটেশন সেগুলোকে হয়তো ততটা ভালোভাবে বোঝার চেষ্টা করি না। এই বোধিসত্ত্বাবস্থা অর্থে সর্বজীবের মুক্তি লাভ, তারা হয়ে যাচ্ছে মহাযান। প্রথমেই বলে রাখি, চর্যাপদকে বুঝতে গেলে হীনযানকে নিয়ে আমাদের কোনো কারবার নেই। চর্যাপদকে বুঝতে গেলে আমাদের মহাযান কেন্দ্রিক বৌদ্ধ দর্শনকেই নিয়ে এগোতে হবে। এই মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিলেন তারা সর্বজীবের মুক্তির কথা বলতে লাগলেন, খুব ভালো কথা, কিন্তু মুক্তির তো একটা প্রসেস আছে। মানে আমি মুখে বললাম সবার মুক্তি আমি চাই আর সবার মুক্তি হয়ে গেল, ব্যাপারটা তো এরকম খুব সহজ আলগোছে ব্যাপার নয়। ফলত সেই জায়গা থেকে তারা নিশ্চয়ই কিছু সিস্টেমের কথা বলবেন, যে কিভাবে আমি আমার এই সংসার চক্রের ভবচক্র থেকে, এই প্রতিদিনকার আত্যন্তিক দুঃখ থেকে পরিনিবৃত্তি লাভ করব, মুক্তি লাভ করব, তার তো কিছু নিশ্চয়ই সিস্টেম আছে। মহাযানেরা তাই 9টা সিস্টেমের কথা বলবেন, 9খানা সিস্টেম। সেই 9টা সিস্টেমকে আমরা, এই নামটিও আমরা প্রত্যেকেই প্রায় শুনেছি, 9টা পারমিতা। এই পারমিতাগুলো কি কি? এই 9খানা পারমিতা প্রত্যেকটাই হচ্ছে স্কলাস্টিক অ্যাক্টিভিটি। 9খানা পারমিতা মানে 9টা বিষয়। এই বিষয়কে আপনাদেরকে একেবারে পড়াশোনার মতো করে অধ্যয়ন করতে হবে, এবং তবেই যদি আপনার বৌদ্ধিক বিকাশ হয়। বুদ্ধ থেকে বৌদ্ধিক এই শব্দটি এসছে, আমরা ইংরেজিতে যার পরিভাষা বলি কগনিশন, মানে আপনার মননের স্তরে আপনি পড়াশোনা করে যদি নিজের আত্মনং বৃদ্ধির জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলেই আপনার মুক্তি লাভ সম্ভব। এবং এই মুক্তি লাভের প্রয়োজনে তারা 9টা পারমিতা বা 9টা বিষয়ের অধ্যয়নের কথা বলবে, পড়াশোনার কথা বলবে। কিন্তু একটু যদি আমরা খেয়াল করে তাকাই, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে দেখতে পাবো এই 9টা পারমিতাকে কেন্দ্র করে একটা সমস্যার তৈরি হবে। কি সমস্যা? সাধারণ মানুষ সেই সময়, যে সময় এই বৌদ্ধ ধর্ম ফ্লারিস্ট করছে, ততদিনে ব্রাহ্মণ্যতন্ত্রের এই বাংলা তথা ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকায় একটা সমাজপতির ভূমিকায় চলে গেছে, এবং ব্রাহ্মণ্যতন্ত্রের যে কোনো তন্ত্র, যে কোনো শাসক তন্ত্রেরই নেচার হচ্ছে সাধারণ মানুষেরকে অত্যাচার, সাধারণ মানুষকে দুরকম ভাবে নিজেদের কবলে রাখা যায়। এক, তাদেরকে ভুল বুঝিয়ে, আর 2, শক্তি প্রদর্শন করে। ব্রাহ্মণ্যতন্ত্রের নিগড়ে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, অন্তত এই বাংলায়, প্রতিদিন একটা খুব প্রেষণ, একটা শাসক মানে জাঁতাকলের মধ্যে পড়ে তিতিবিরক্ত হয়ে উঠছিল, তারা মুক্তি চাইছে। কিন্তু তাদের কাছে এই বৌদ্ধ মহাযান কেন্দ্রিক যে দর্শন, যে মুক্তি লাভের পথ 9টা পারমিতার কথা তুলে ধরছিল, সেটাতে যে পড়াশোনার যে ডেডিকেশনের সময়টি দরকার, সেটা তাদের কাছে ছিল না। আপনি একটু নিজেরা বিচার করে দেখুন, সাধারণ মানুষ হিসেবে সারাদিন খাটাখাটনি করার পর, অত্যাচারিত হওয়ার পর, অপমানিত হওয়ার পর, রাত্রের বেলা ঘরে এসে পড়াশোনা করে আর সেই জায়গাটি কি তৈরি করতে পারবেন? আপনাদের কি সেই জায়গাটি, আপনারা একটু 1 সেকেন্ড থাকুন, একটা নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু বলবেন আমার আওয়াজটি ক্লিয়ার আসছে কিনা, আপনারা বলবেন যে আওয়াজটি ক্লিয়ার আসছে কিনা। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? হয়তো একটু নেটের সমস্যা হচ্ছে, যারা আছেন তারা একটু বলবেন যে আওয়াজটা আসছে কিনা। আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমরা আবার ফিরে এসেছি আলোচনায়। বেশ, একটা সমস্যা হচ্ছিল নেটের, আবার ঠিক হয়ে গেছে। তো যে কথাটা আমরা বলছিলাম, যে সাধারণ মানুষ হিসেবে যদি আমরা একটু কল্পনা করি, বেশ শোনা যাচ্ছে, সাধারণ মানুষ সারাদিন এই খাটাখাটনির পর, এই পরিশ্রম পর বাড়িতে এসে রাত্রির বেলা পড়াশোনা করে মুক্তি লাভ কি করতে পারবে? মানে তাদের কি সেই পরিসর বা সেই ইচ্ছাটুকু আর বেঁচে থাকে না। এবং থাকে না বলেই একটা সময়ের পর এই মহাযানী স্কলাস্টিক অ্যাক্টিভিটির সঙ্গে সাধারণ মানুষ একটা বিচ্যুতি ঘটতে শুরু করলো, একটা ডিটাচমেন্ট ঘটতে শুরু করলো। তাদের কাছে এই 9টা পারমিতা খুব আমরা বলতে পারি একটা শক্ত মুক্তি লাভের পথ হয়ে উঠল ক্রমশ। তারা এটাকে নিতে পারল না। তখন মহাযানীরা পড়লেন একটু বিপদে।
তারা কি ভাবলেন, তারা তো সর্বজীবের মুক্তি লাভের কথা বলছেন, সেখানে যদি সাধারণ মানুষ তাদের এই 9টা পারমিতার সঙ্গে রিলেটই না করতে পারে, তাহলে তাদের এই মতাদর্শটি গোড়াতেই আটকে যাবে। তখন তারা কি বললেন মহাজানীরা, যে ঠিক আছে, তোমরা যারা এই 9টা পারমিতা অধ্যয়ন করে মুক্তি লাভ করতে পারছো না, তোমাদের জন্য আমি একটা ব্যাকডোর পলিসি করে দিচ্ছি। কি ব্যাকডোর পলিসি? মন্ত্র। তোমরা যারা 9টা পারমিতার দ্বারা এই মুক্তি লাভের পথটির মধ্যে প্রযুক্ত হতে পারছো না, তাদের জন্য আমি 9টা মন্ত্রের প্র্যাকটিসের কথা বলে দিচ্ছি। যেমন 9টা পারমিতা, তেমনি 9টা মন্ত্র। তোমরা যদি এই 9টা মন্ত্রকে প্র্যাকটিস করো, তাহলে ওই 9টা পারমিতা করে যে মুক্তি লাভ, তার সমতুল যোগ্যতাই অর্জন করবে, তোমাদের ওই একই মুক্তি লাভের ঘটনাই ঘটবে, তোমরা ওই মুক্তির পথের পথিক হতে পারবে। খেয়াল করে দেখুন, মহাজানু কিন্তু একটা সময়ের পর এই সাধারণ মানুষের মুক্তি লাভের পথকে কেন্দ্র করে দুটি ভাগে ভাগ হয়ে গেল। পারমিতা নয়, মন্ত্র নয়। পারমিতা নয়, মন্ত্র নয়। পারমিতা নয়ের মধ্যে সেই স্কলাস্টিক অধ্যয়নের ব্যাপারটা জুড়ে গেল, আর মন্ত্রনয়ের মধ্যে এই কিছু সহজ মন্ত্রোচ্চারণগত পন্থা, তান্ত্রিক যোগাচার, যৌনচারের বেনজল ঢুকতে শুরু করলো। এই প্রথম সম্ভবত বৌদ্ধ ধর্মের মধ্যেকার যারা একটু প্রাচীনপন্থী এলিট, বৌদ্ধ ধর্ম বলতে আমাদের যে শান্ত একটা সমাহিত রূপ ভেসে ওঠে, সেই কৌলিন্য বোধহয় ক্ষুণ্ণ হতে শুরু করলো এই মন্ত্রের আগমনের ফলে। এবং এর জন্য একদল এই মন্ত্রনয়ের মধ্য থেকেই পারমিতার কিছুটা পড়াশোনা, শুধুই মন্ত্রের কথা নয়, পারমিতার কিছুটা পড়াশোনা আর মন্ত্রের মধ্যে থেকেও খানিকটা সহজ পন্থা, এই দুটোকে এক করে একটা মধ্যপন্থায় যেতে চাইলো, যারা নাম পেল বজ্রযান। খেয়াল করতে করতে আপনারা যাবেন, যারা খাতা পেন নিয়ে বসছেন একটু নোটও করে নিতে পারেন। পারমিতা নয়, মন্ত্রনয়ের মধ্যে একদল যারা মনে করলো এই মন্ত্রের পুরোপুরি সরাসরি প্রয়োগের ফলে বৌদ্ধ ধর্ম তার খানিকটা কৌলিন্য হারিয়ে ফেলছে, যেটা খুব স্বাভাবিক। যখন আমরা পুরো সিলেবাস কভার করি না, তখন আমরা সাজেশনের দ্বারস্থ হই এবং সেখানে আমরা দেখতে পাই সাজেশন না মিললে আমরা বিপদে পড়ে গেছি। এই বিপদের জায়গা থেকেই, মন্ত্রের জায়গা থেকেই তারা বলল, না, শুধু এই রকম ফাঁকিবাজি মন্ত্র উচ্চারণ করে মুক্তি লাভ করাটা ঠিক নয় বা হচ্ছে না, এইভাবে হয়ও না। তারা পারমিতার থেকেও কিছুটা নিল, মন্ত্রর থেকেও কিছুটা নিল, একটা মধ্যপন্থা করলো। এই মধ্যপন্থার নাম হচ্ছে বজ্রযান। আমি খুব সহজভাবে গল্পচ্ছলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যে সমস্ত বই আপনারা নিশ্চয়ই পড়ছেন বা পড়বেন, সেখানে অত্যন্ত শক্ত শক্ত ভাষায় কথাগুলোকেই বলা আছে। আপনাদের আমি সব বইয়ের নামও বলে দেবো, যে এরপর কোন কোন বই কি পড়তে হবে। আপনারা শুধু কনসেপ্ট একটু বুঝে নিন, আপনাদের প্রশ্ন থাকলে তারপর সেখান থেকে করবেন। এই বজ্রযানেও কিন্তু মহাযানী বৌদ্ধ ধর্মের বিবর্তনটি থেমে থাকলো না, সেটি আরো প্রশস্ত হলো, আরো প্রলম্বিত হলো। কেন? তারা এই গোটা ব্যাপারটিকে আরো ইজি করতে চাইলো। মানে আমি পড়াশোনা মন্ত্র দুটোকে একসাথে নিয়ে একটা জগা খিচুড়ি সিস্টেম তৈরি করে দিচ্ছি, কোথাও গিয়ে যেন সিস্টেমটা দানা বাঁধছে না, সেই স্ট্রং সিস্টেমটা গড়ে উঠছে না। তারা মনে করলো এটাকে যদি আরো ইজি করে দেওয়া যায়। ইজি করা মানে কিন্তু এটা নয় মন্ত্রটাকেই আরো বাড়িয়ে দেওয়া বা মন্ত্রের প্রয়োগটিকে আরো বাড়িয়ে দেওয়া। ইজি মানে হচ্ছে যেটিকে কেন্দ্র করে আমরা খুব সহজ বা খুব আমরা বলতে পারি, যদি বাংলায় কোনো পরিভাষা এর থেকে থাকে, তাহলে খুব স্বতঃস্ফূর্ত ভাবে এই মুক্তি লাভের পথের পথিক হতে পারি। সেটা হচ্ছে আমাদের এই দেহ। দেহ জন্মের সহিত জাত কি? তাই সহজাত। সহজাত কথাটিকে যদি আমরা ভাঙি, তাহলে এর যে অর্থ প্রণোদনাটি পাবো, সেটি হচ্ছে জন্মের সহিত জাত। এই জন্মের সহিত জাত কি? এই শরীর, দেহ, যা আমরা জন্মের সাথে সাথেই প্রাপ্ত হই। এই দেহকে কেন্দ্র করে যদি কোনো সিস্টেম আমরা গড়ে তুলতে পারি, সেটা সবচেয়ে অ্যাট দ্য সেম টাইম ইজি হবে, আবার অ্যাট দ্য সেম টাইম কেবলমাত্র ওই মন্ত্রের নিগড়েও বাধা থাকবে না। তখন তারা এই বজ্রযানের মধ্য থেকে এই পদ্ধতিটিকে দেহের সঙ্গে, দেহের কিভাবে যুক্ত হচ্ছে আমরা পরে সাধন তত্ত্বের পাঠে সেটা আলোচনা করব। তারা এই ইজি প্রসেসকে সামনে রেখে আরো সহজভাবে
মুক্তির পথটিকে প্রশস্ত করে দিতে চাইলো। এবং এই বজ্রযান থেকে যারা এই দেহকে একমাত্র গুরুত্ব দিয়ে তাকে আধার করে মুক্তির সাধন পদ্ধতির সিস্টেমটি গড়ে তুললো, তারাই নাম পেল সহজান, সহজিয়া সিদ্ধাচার্য, যারা এই পথের বা এই মার্গের পথিক। তাহলে এই সহজ কথাটার মধ্যে আসলে এই দেহকেন্দ্রিক সহজাতর ভাবনাটি লুকিয়ে আছে। এবং খেয়াল করুন, সেই বৌদ্ধ ধর্ম থেকে এই সহজানের এই বিবর্তনটি কিরকম, এই সুদীর্ঘ কালের মধ্যেকার যে পরিবর্তনটিকে যদি আমরা না মনে রাখি, তাহলে বৌদ্ধ ধর্মের যে তত্ত্ব তার সাথে কিন্তু আমরা সহজেই সহজানের তত্ত্বকে গুলিয়ে ফেলবো, এবং এটা আমরা ফেলিও বটে। তার ফলে চর্যাপদের যে সমস্ত পদে বিভিন্ন পারিভাষিক সান্ধ্য ভাষাকে কেন্দ্র করে শব্দগুলো পাই, তার মানের সাথে আমরা রিলেট করতে পারি না, কারণ বৌদ্ধ ধর্মের অনেক প্রত্যক্ষ প্রভাব তাতে যুক্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু দেহ সাধনার ব্যাপারটি পুরোপুরি আলাদা। আমরা এরপর দেহ সাধনার জায়গাতে যাব। যখন আমরা প্রথম পদটি পড়ছি কান্নপায়ের, লুই পায়ের যে পদগুলো আমাদের দেওয়া আছে একদম, সেই পদগুলো যখন আমরা পড়তে পড়তে যাচ্ছি, কা তরু বড় পঞ্চবিডালো চঞ্চল চিয়ে পৈঠো কালো দৃঢ় করো মহাসুখ পরিমাণ লুই ভনই বলে পুচ্ছিও জানো সল সমাইহ কাহি করি ওই সুখ দুঃখতে নিচিত মরি ওই এরিউ ছান্দক বান্ধ করণক পাটেরা শূন্য পাক ভিরি লাহুরে পাশ। তখন আমরা বুঝতে পারছি না যে এই শব্দগুলো আসলে কোন অর্থ প্রণোদনার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এই কায়ারূপ তরুবর কেন, চঞ্চল চিত্তে কাল প্রবিষ্ট কিসের জন্য, এই ধমন চমন জিনিসটা কি, কেন তাকে আমি পিড়ি বলছি, শূন্যের পক্ষ মানে কি, এই শব্দগুলোর ভেতরে আমরা ঢুকতে পারছি না। তার কারণ আমরা এই বিবর্তনটিকে প্রথমত বুঝতে চাইনি, এবং দ্বিতীয়ত এই বিবর্তনকে কেন্দ্র করে সহজ জানে এসে যখন আমরা স্থিত হয়েছি, তার সাধন পদ্ধতিটিকেও ধরতে চাই। তাহলে প্রথম পাঠে আমরা এই বৌদ্ধ ধর্ম থেকে সহজান পর্যন্ত যে বিবর্তনের পথরেখাটি, সেটিকে সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই বিবর্তনের পথরেখাটি সহজভাবে আপনাদের কাছে তুলে ধরা গেছে। আমাদের সেকেন্ড বিষয়টি হচ্ছে এই সহজান পদ্ধতিটি ঠিক কি। আমরা প্রথমেই বললাম যে এই সহজান পদ্ধতিটির মূলে আধারে আছে আমাদের এই প্রাপ্ত দেহ, জন্মের সহিত জাত এই দেহ। এই দেহকে কেন্দ্র করেই তারা একটা সিস্টেম গড়ে তুলেছে। সেই সিস্টেমটি কি, তারা যে কাজটি করছেন সেটি হচ্ছে আমাদের এই শরীরটার মধ্যে কতগুলো নারীর কল্পনা করছেন। কল্পনা কথাটা আমি সচেতনভাবেই ব্যবহার করছি। তারা যে 33-34টি নারীর কথা বলবেন আমাদের এই দেহের মধ্যে থাকা, সেই নারীগুলোর অবস্থানের মধ্য থেকে তারা আরো 3টে নারী, নারী মানে কিন্তু স্ত্রী নয়, নারী মানে হচ্ছে ধমনী বা শিরা, সেই অর্থে নারী, সেই 3টে নারী বা ধমনীকে তারা বেছে নেবেন এবং গোটা শরীরের মধ্যে 4টে স্টেশন বা 4টে ক্ষেত্রকে কল্পনা করবেন। কি রকম, আমি একটু আপনাদের সুবিধার্থে বোর্ড ওয়ার্ক করে দেখানোর চেষ্টা করছি। খুব সহজভাবে আমরা এখন সাধন তত্ত্বটিকে বোঝার চেষ্টা করছি। তাহলে যে বিষয়টি দাঁড়াচ্ছে, আমি মোটামুটি যদি মনে করি একটি মানব দেহ পদ্মাসনের ভঙ্গিতে এইভাবে বসে আছে, একটি মানব দেহ মোটামুটি খুব বোঝার সুবিধার জন্য আলগোছে আমি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই বোর্ডটি দেখতে পাচ্ছেন। এই মানব দেহের মধ্যে সহজিয়া সিদ্ধাচার্যরা 4টি স্টেশন বা ক্ষেত্রের কল্পনা করছেন। কি কোন কোন জায়গা, একটি হচ্ছে নাভি, এই নাভি, দ্বিতীয়টি হচ্ছে আপনার হৃদয়, যেখানে হার্ট আমাদের অবস্থান করছে সেই হৃদয়, তৃতীয়টি হচ্ছে এই কণ্ঠ, কণ্ঠতে, আর চতুর্থটি হচ্ছে মস্তিষ্ক। এটা হচ্ছে এদের ফাইনাল ডেস্টিনেশন। এই যে একেবারে শেষতম যে বিন্দুটি মস্তিষ্কে, সেটি হচ্ছে এদের ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত বিন্দু। এখন এই স্টেশনগুলোর কাজ কি, এই যে জায়গাগুলো শরীরের মধ্যেকার এই 4টি অঙ্গকে তারা নির্দিষ্ট করে দিয়েছেন, তাদের কাজ খেয়াল করুন। নাভিতে, হৃদয়ে, কণ্ঠে এবং মস্তিষ্কে তারা এই 4টি জায়গায় 4টি চক্রের কল্পনা করবেন। এই চক্রের
মেটাফোরটি বৌদ্ধ ধর্মতন্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেটাফোর হিসেবে কিন্তু আমরা বলতে পারি। কি রকম? আমরা ছোটবেলায়, আমি আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না, আমরা ওই শক্তিমান দেখতাম, আপনারা দেখেছেন? শক্তিমান তো আসলে আগে শক্তিমান ছিল না, তার একটা মানে সে যখন সাধারণ মানুষ হিসেবে সমাজের কাছে থাকতো তখন তার রূপ ছিল গঙ্গাধর। সেই গঙ্গাধর হচ্ছে একজন সাধারণ মানুষ, চশমা পরা, দিন আনে রোজ অফিস করে, সাধারণ মানুষের মতো তার জীবনযাপন। তাকে দেখে কেউ বুঝতে পারতো না যে সেই হচ্ছে সেই চূড়ান্ত পরাক্রমশালী। সে যখন শক্তিমানের রূপ পরিগ্রহণ করত ওই ঘুরে ঘুরে, তার আগে দেখবেন ধ্যানে বসত। সেই ধ্যানে তার পিঠে এক একটা চক্র জাগ্রত হতে হতে যেত। মনে পড়ছে সেরকম? আপনারা দেখেছেন কিনা জানি না। আমরা অন্তত ওই ছোটবেলায় শক্তিমান দেখতে খুব অভ্যস্ত ছিলাম, আর এটা প্রচন্ড পছন্দের একটা অনুষ্ঠান ছিল আমাদের কাছে। এই ব্যাপারটা অনেকটা তাই, এক একটা চক্র তারা কল্পনা করে নিয়েছেন। এই চক্রগুলোর নামও দিয়েছেন তারা। নাভিতে নির্মাণ চক্র, এই নাভি, এখানে তারা বলছেন নির্মাণ চক্র, নির্মাণ। হৃদয়ে ধর্মচক্র, কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি সম্ভোগ চক্র, সম্ভোগ চক্র। হ্যাঁ, নাম শুনেছো, একজন লিখেছে, আমি তার একটু কমেন্টই নিই। হ্যাঁ, নাম শুনেছি কিন্তু দেখা হয়নি। ইউটিউবে তোমরা গিয়ে একটু সার্চ করে দেখবে শক্তিমানের পুরনো এই জিনিসগুলো তোমরা পাবে, তাহলে এই ব্যাপারটির সাথে খুব সহজে রিলেট করতে পারবে। নির্মাণ, ধর্ম, একজন কমেন্ট করেছেন, একদম ঠিক, একদম ঠিক লিখেছেন। নির্মাণ, ধর্ম, সম্ভোগ এবং একেবারে মাথায় টপে মহাসুখ চক্র। মহাসুখ, আপনারা আশা করি বোর্ডটি দেখতে পাচ্ছেন। এই চারটি চক্রকে তারা এই চারটি শরীরের মধ্যে কল্পনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে চক্রগুলোর কাজ কি? এখন প্রশ্ন হচ্ছে এই চক্রগুলোর কাজ কি? সহস্রারও বলি আমরা, মহাসুখ চক্রকে সহস্রার চক্র বলি। সহস্রার কেন বলি সব একটা একটা করে আমরা আলোচনায় যাচ্ছি। এই চক্রগুলোতে তারা বলছেন এক এক রকম আনন্দের অভিব্যক্তি আছে, আনন্দের অভিব্যক্তি, এবং তার ডাইমেনশন 4 রকম। অনেকেই লিখছেন যে হ্যাঁ শক্তিমান দেখেছি, তারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন এই বিষয়টার সাথে। আশা করি এই উদাহরণটা দিয়ে আপনারা রিলেট করতে পারবেন। এই প্রত্যেকটা চক্র আসলে আনন্দের এক এক রকম ডাইমেনশন দেয়। কি ডাইমেনশন? নির্মাণ চক্রে, যেটি নাভিতে অবস্থিত, সেই নির্মাণ চক্রের কাজ হচ্ছে আনন্দ দেওয়া। কিভাবে আনন্দ দেয় আসবো, আপাতত আনন্দের ডাইমেনশন গুলো আমরা দেখে নিই। নির্মাণ চক্র যেটি নাভিতে অবস্থিত সেটি কেবল আনন্দ দেয়, আনন্দ। ধর্মচক্রতে যখন আমরা গিয়ে পৌঁছাই, কি গিয়ে পৌঁছায় আমরা বলতে কি আসবো, তখন ধর্মচক্রের কাজ হচ্ছে পরমানন্দ। প্রত্যেকটা আনন্দের স্তর আগের আনন্দের স্তর অপেক্ষা উন্নততর। তাহলে নাভিতে নির্মাণ চক্র আনন্দ দিচ্ছে, ধর্মচক্র যেটি ওপরে সেখানে পরমানন্দ লাভ করছি, সম্ভোগে গিয়ে লাভ করছি বিরমানন্দ, সম্ভোগে গিয়ে লাভ করছি বিরমানন্দ, এবং মহাসুখ চক্রতে গিয়ে লাভ করছি সর্বশেষ যে চক্রটি সেটি হচ্ছে সহজানন্দ। তাহলে নির্মাণ চক্রে কেবল আনন্দ, তারপর পরমানন্দ, তারপর বিরমানন্দ, তারপর সবশেষে গিয়ে আমরা পাচ্ছি সহজানন্দ। এখন প্রশ্ন হচ্ছে এই আনন্দের স্তরগুলো তো বুঝলাম, একটার থেকে আরেকটা উন্নত, এবং প্রত্যেকটা চক্রে এই আনন্দের ডাইমেনশন গুলো পাল্টে পাল্টে যাচ্ছে, কিন্তু কিভাবে এই চক্রগুলো জাগ্রত হচ্ছে এবং সর্বশেষ যেটি সহস্রার, যেটি মহাসুখ, যেটি চূড়ান্ত ফাইনাল ডেস্টিনেশন, সেখানে গিয়ে সেই চক্রটি জাগ্রত হয়ে আমরা সহজ আনন্দ পাচ্ছি, যেটি সহজানন্দ, যেটি মুক্তির চূড়ান্ত পথ। এই প্রসঙ্গে তারা শরীরের মধ্যে যে 33-36 মতান্তরে নারীগুলোকে কল্পনা করেছিল, তাদের মধ্যে থেকে 3টে নারী,
তিনটে নারীকে বেছে নিচ্ছেন, যেখানে প্রথম দুটি নারী তারা এরকম ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে প্রথম দুটি নারী এরকম ক্রস পজিশনে আমরা ধরতে পারি, দেহের সামনের দিক দিয়ে প্রবাহিত হয়ে গেছে, দেহের সামনের দিক থেকে ক্রস পজিশনে এরকম দুটি নারীকে তারা কল্পনা করে নিচ্ছেন। যেটি বাঁ দিকে আছে সেটি বামগা, আর যেটি ডান দিকে আছে সেটি দক্ষিণগা। এই বামগা দক্ষিণগা একদম ঠিক, বামগা দক্ষিণগা এর আরো অনেকগুলো নাম আমরা পাচ্ছি বিভিন্ন চর্যাপদের পদে। ইরা, পিঙ্গলা, ধমন, চমন, উপায়রূপিণী, প্রজ্ঞারূপিণী। এই প্রত্যেকটি, এই যে দুটি নারী, এই দুটি নারীকে তারা কল্পনা করছেন। ধমন চমন, বামগা মধ্যগা, মধ্যগা ভুল বলছি, বামগা দক্ষিণগা, মধ্যগাতে পড়ে যাচ্ছি, বামগা দক্ষিণগা, ইরা পিঙ্গলা, উপায়রূপিণী, প্রজ্ঞারূপিণী ইত্যাদি অনেকগুলো নাম আমরা পাবো। কিন্তু এই নারীগুলোর কাজ কি? তার একটা খুব সুন্দর উপমার কথা দিচ্ছেন, খুব সুন্দর একটা, মানে এতটাই আধুনিক এই অ্যানালজি গুলো আমরা বলতে পারি। তারা বলছেন এই নারীগুলোর মধ্য দিয়ে শ্বাসবায়ু প্রবাহিত হয়। খুব ভালো কথা, খুব সাইন্টিফিকও বটে। ঠিক, নারীর মধ্য দিয়ে আমরা, এই ইরা পিঙ্গলার মধ্য দিয়ে আমরা শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে। কিন্তু এই শ্বাসবায়ু একটা প্রতীক স্বরূপ। কিসের প্রতীক? এই শ্বাসবায়ুর মধ্য দিয়ে আমরা প্রতিদিন সংসার ভবচক্রে যে সমস্ত নেগেটিভ এলিমেন্টকে প্রতিনিয়ত নিজের মধ্যে ধারণ করছি, নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে ইনটেক করছি, তা নিচের দিকে এই দুই নারীর মধ্য দিয়ে ক্রমাগত প্রবাহিত হচ্ছে এবং এর গতি নিম্নাভিমুখী, এবং এর গতি নিম্নাভিমুখী। দেখুন, অ্যারো চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি। তাহলে এই বামগা দক্ষিণগা নারীর মধ্য দিয়ে শ্বাসবায়ু প্রতিনিয়ত নিচের দিকে যাচ্ছে। খেয়াল করুন, এই কথাগুলো কিন্তু তারা অত্যন্ত সচেতন ভাবে ব্যবহার করছে। নিচের দিকে যাওয়া, এই নিচের দিকে যাওয়া আসলে আমাদেরকেই প্রতিদিন সংসার জীবন চক্রের বীজ পান বা গরল পানের মতো নিজেদেরকেই ডিমিন করার সমতুল। আমরা আসলে জন্মে কেবল দুঃখই পাই, আমরা আসলে জন্মে কেবল প্রতিদিন এই লাঞ্ছনা অত্যাচার শিকার হই, এবং এগুলোকেই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে ইনটেক করি, আর আমাদের গমন হয় নিচে, অধঃপতন হতে থাকে। একেবারে প্রতীকে এই দুটোকে কিন্তু তারা মিলিয়ে দিচ্ছেন। এবং আমরা তখন কি চাই? আমরা তখন চাই মুক্তি, আর নিচে যেতে চাই না। এনাফ ইজ এনাফ, এইবার একে আটকাতে হবে, এই শ্বাস বায়ুকে রুদ্ধ করতে হবে। তারা এই কথা বলবেন, সহজিয়া সিদ্ধাচার্যরা তারা বলবেন এই নিম্নাভিমুখী এই ইরা পিঙ্গলার মধ্য দিয়ে প্রবাহিত শ্বাস বায়ুকে রুদ্ধ করো, আটকে যাও। এই রুদ্ধ হওয়ার বিভিন্ন রূপক আমরা বিভিন্ন পদে পাবো। খেয়াল করে দেখবেন, আপনাদের গ্রুপে আমি একটি রূপকের লিস্ট করে দিয়েছি। প্রত্যেকটা রূপক দিয়ে আপনি গোটা পদ মনে রাখতে পারবেন। সেখান থেকে যে কোনো লাইন দিলে আপনার মাথায় ঢুকে যাবে, ও আচ্ছা, এই লাইনটি মানে এই রূপকের পার্সপেক্টিভে দেওয়া হয়েছে। এই রূপকগুলোকে রুদ্ধ করে দেওয়া, আটকে দেওয়া, তালা দেওয়া। শাশুড়ি ঘুমোচ্ছে, বধূ তালা চাবি দিল। তালা চাবি দেওয়াটা কিসের প্রতীক? বন্ধ করা, রুদ্ধ করা, শ্বাসবায়ুকে আটকানো। কোন শ্বাসবায়ুকে আটকানো? যেটি ক্রমাগত নিচের দিকে প্রবাহিত করে আসলে আমাদের অস্তিত্বকে নিম্নাভিমুখী করছে। একে আটকে দাও। আটকে দিয়ে কি করবে? আটকে দিয়ে তারা যে তৃতীয় নারী, যেটিকে আমরা নাম দিচ্ছি মধ্যগা, যেটি হচ্ছে তৃতীয় নারী, একদম পেছনের দিকে আমাদের যে এই যে মেরুদণ্ড যাকে সুষুম্না কাণ্ড বলি, জীবন বিজ্ঞানে পড়েছিলাম, ঠিক একই ওই নারী পজিশন সুষুম্না বা মধ্যগা, এই নাম দিয়ে তারা তৃতীয় নারীর কল্পনা করছেন। যে নারীর কাজ হচ্ছে এই রুদ্ধ করে দেওয়া প্রাণবায়ু বা শ্বাসবায়ুকে ওপরের দিকে ট্রান্সফার করা। তাহলে ব্যাপারটা অনেকটা কিরকম হচ্ছে? আমরা প্রতিদিনকার সংসার জীবন চক্র বা সংসার যাপন থেকে যে দুঃখ
যে নেগেটিভ এলিমেন্টগুলোকে ক্রমাগত ইনটেক করছি, তার শ্বাসবায়ুর প্রতীকে আমাদের নিচের দিকে যাচ্ছে, তার নিচের দিকে গিয়ে এই নাভিকেও অতিক্রম করে যাচ্ছে, তখন আমরা শ্বাসবায়ুকে রুদ্ধ করছি, রুদ্ধ করে তাকে এই তৃতীয় নারী মধ্যগা, যাকে আমরা বলছি সুষুম্নাও বটে, অবধূতিকা নাম পাবো এর, অবধূতিকা, এই নারীর মধ্যে ট্রান্সফার করে তাকে ওপরের দিকে পাঠিয়ে দিচ্ছি। ওপরের দিকে পাঠালে কি হচ্ছে, প্রথমে শ্বাসবায়ু পৌঁছাচ্ছে প্রথম স্টেশন নির্মাণ চক্রের স্টেশনে, আমি পাচ্ছি আনন্দ। তারপর শ্বাসবায়ুকে আরো ওপরের দিকে তুলে দেওয়া হচ্ছে, জাগ্রত হচ্ছে ধর্মচক্র, আমরা পাচ্ছি পরমানন্দ। তারপর তাকে আরো ওপরের দিকে তুলে দেওয়া হচ্ছে, জাগ্রত হচ্ছে সম্ভব চক্র, আমরা পাচ্ছি বিরমানন্দ। এবং শেষ পর্যন্ত যখন তাকে এই মহাসুখ চক্রে স্থিত করা হচ্ছে, কালকে প্রবিষ্ট করা হচ্ছে, তখন আমার চঞ্চল চিত্ত আর চঞ্চল থাকছে না। কা তরুবর পঞ্চবিডাল, কায়ারূপ তরুবরের যে 5টা ডাল, সেই 5টা ডাল সেই গাছের মতোই আমাদের এই দীর্ঘ কায়া শরীর যুক্ত যে চিত্ত, যে মন, সেই চঞ্চল চিত্তে আমি কালকে প্রবিষ্ট করছি, মহাসুখ চক্রকে ধারণ করে লাভ করছি সহজানন্দ, সহজ সুখ। তখন ঘটে যাচ্ছে আমার মুক্তি বা বোধিসত্ত্বাবস্থা। তখন আমাকে আর কেউ টলাতে পারছে না। সংসারের প্রতিদিনকার এই দুঃখ থেকে আমি মুক্তি লাভ করে শূন্যের সাধনা করছি, তখন আমি নিজেই মহাকাল। তখন আমার এই প্রতিদিনকার যে চঞ্চল হওয়ার উপকরণ এলিমেন্টটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আমি দুঃখ পরিনিবৃত্তির ঊর্ধ্বে চলে গেছি, শূন্যের পক্ষ নিয়ে ভিড়ে মিশে গেছি। শূন্য পাখ ভিড়ি লাহুরে পাশ। খেয়াল করে দেখুন। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে এটা ব্যাপারটা কি এতটাই ইজি যে আমরা তাহলে তো নিজেরাই করে এই আমাদের প্রতিদিনকার জীবনযাপনের যে দুঃখ তার থেকে নিবৃত্তি পেতে পারি, যদি এটা এতটা ইজি হয়? এতটা ইজি নয়। এর মধ্যে আরো অনেক রকম পারিভাষিক ছোট ছোট জায়গা আছে, কিন্তু যদি আমরা সেই জায়গাগুলোকে বিভিন্ন বই পড়ে যেগুলো আমরা গুলিয়ে ফেলি, সাধন চক্রের মূল রীতিটাকে যে ধরতে পারি না, তার কারণ হচ্ছে এটাকে এইভাবে সহজভাবে এই যে একজন প্রশ্ন করেছেন, এটা সত্যি হয়? মানে আমি এই প্রশ্নটাই এক্সপেক্ট করছিলাম, একজন করেছে, এটা বাবা করে দেখতে হবে। মানে আমি অন্তত করিনি, আপনারা কেউ করে যদি এই সহজ জ্ঞানের প্রতীক হন, করে বলবেন যে সত্যি এরকম মুক্তি লাভ হচ্ছে কিনা। আসলে গোটা ব্যাপারটাই হচ্ছে একটা প্রতীকায়িত দর্শন, ধর্ম পুরোটাই তো মেটাফোর। আমরা বাইবেল, কোরআন, এই সমস্ত গীতা, এ প্রতিটা জিনিসের যে মূল রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, যে সুন্দর লিখেছে, এই যে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রতিনিয়ত জড়িয়ে আছি, প্রত্যেকটা ধর্মের একমাত্র অবজেক্টিভ বা লক্ষ্য কি বলুন তো? মুক্তি কিভাবে পাবে। এবং প্রত্যেকে তার মতো করে এই মুক্তির পথ ব্যাখ্যা করতে করতে গেছে, কিন্তু সেটা কি পুরোটাই বাহ্যিক? আসলে তা নয়, দার্শনিক। এবং এই দর্শনের মূল কথা কি? আত্মনং বিদ্ধি, নিজেকে জানা। তুমি যদি নিজেকে জানতে পারো, নিজেকে জানাটাই তো সবচেয়ে কঠিন কাজ, কিন্তু নিজেকে জানাটাই যদি সম্ভব হয়, তাহলেই তুমি মুক্তি লাভ করেছো। তুমি নিজেকে জানলে তোমাকে আর কেউ টলাতে পারবে না। তুমি যদি নিজেকে চিনে নাও, আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে যদি নিজেকে বুঝতে পারো যে এটাই আসল তুমি, তখন তোমার মুক্তি লাভের পথটিও পুরোপুরি সমৃদ্ধ হয়েছে বলে আমরা ধরে নিতে পারবো। তাই গোটা ব্যাপারটাই কিন্তু একটা খুব আমরা বলতে পারি দার্শনিক, তাত্ত্বিক। এবং এই ব্যাপারটি আসলে সত্যি হয় কিনা এই প্রশ্নটাই ম্যাটার করে না আমাদের কাছে। গোটাটাই হচ্ছে তোমার নিজের চর্চা বা ডেডিকেশনের ওপর, নিজেকে কিভাবে জানছো, বুঝছো। এই শূন্যের সাধনা তাই ভীষণভাবে তাত্ত্বিক দেহগত হয়েও একটা জায়গায় গিয়ে তার দার্শনিক জায়গাটি, ভিত্তিটি কিন্তু প্রতিষ্ঠিত করে দিচ্ছে। এবং দিচ্ছে বলেই এর আরেকটি নাম হচ্ছে উল্টা সাধন। এই যে চর্যাপদের দেহ সাধনার কথা আমরা বলছি, এর অনেকগুলো নামও কিন্তু আমরা পাবো বিভিন্ন পদে এবং বিভিন্ন কনোটেশনে। আমরা এই সাধন পদ্ধতির নামগুলোকে যদি আমরা দেখি, তাহলেই কিন্তু এর অর্থ তাৎপর্যকেও বুঝতে পাবো। উল্টা সাধন, কেন উল্টা সাধন? কারণ আপনি আপনার ওই নিচে যাওয়ার প্রবৃত্তিটাকে রুখে এখন ওপরের দিকে যাচ্ছেন।
এটা তো আমরা নিজেদের জীবনেও প্রতিনিয়ত করি। আমাদের প্রত্যেকের মধ্যেই দু রকমের গুণ কাজ করে, নিচে যাওয়ার গুণ, ওপরে যাওয়ার গুণ। আমরা যে গুণটাকে ধরে রাখতে পারি সেইভাবে গোটা জীবনটা কাটিয়ে দিই। কেউ খারাপ গুণটাকে নিয়ে জীবন কাটায়, কেউ ভালো গুণটাকে নিয়ে জীবন কাটায়। এইভাবেই তো মানুষ তার এই সভ্যতাকে গড়ে তুলেছে। একজন খুব ভালো কথা বলেছেন, আমি একটু তার নিয়েতে দেব। তিনি লিখছেন, আমি মেডিটেশন করি এই সিস্টেমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সুষুম্নাতে সব সময় থাকতে হবে। ফিউচার প্ল্যানিং আর পাস্টের থিঙ্কিং বাদ দিয়ে প্রেজেন্টকে নিয়ে থাকলে এটা বেশি এফেক্টিভ। নিশ্চয়ই এখনকার দিনে এই যে নিচ থেকে ওপরে ওঠা, একজন লিখেছেন, আমি তার কমেন্টটাও নেব। খুব ভালো লাগছে আমার যে আপনারা এই দার্শনিক কঠিন কচকচির মধ্যেও নিজেদের ইন্টারপ্রিটেশন গুলোকে জুড়ে দিচ্ছেন। তার মানে এটা একটা খুব ফ্রুটফুল আলোচনা হচ্ছে, আমার খুব খুশি হচ্ছে এটার থেকে। একজন লিখেছেন, নিচ থেকে ওপর এই তো আমরা যেতে চাই। খেয়াল করে দেখুন, এও একই ব্যাপার, এটাও ঠিক একই ব্যাপার। আপনি কিভাবে নিজেকে ওপর দিকে তুলবেন, তার প্রতীক এখানে শ্বাসবায়ু। যে শ্বাসবায়ু আমাদের প্রতিদিনকার নেগেটিভিটির প্রতীক, তা আমাকে প্রতিনিয়ত নিচের দিকেই নামাচ্ছে, তাকে আটকে দিচ্ছে। আটকে আমি প্রতিনিয়ত আনন্দের নিত্য নতুন ডাইমেনশন, সেগুলোকে চক্র হিসেবে কল্পনা করছি, জাগ্রত হতে হতে যাচ্ছে। এবং আমার মাথা বৌদ্ধিক স্তরে যখন সবশেষে গিয়ে সেটি চূড়ান্ত বিন্দুটি ছুটছে, তখনই আমার সহস্রার পদ্ম ফুলের যে ফোঁটা, তার যে গোটা আমরা রূপটিকে এর সঙ্গে মিলিয়ে দিতে পারি, তখন আমার নিজেকে জানার প্রক্রিয়াটিও সেই সহস্রার পদ্মের মতোই সম্পূর্ণ হচ্ছে। আমার আত্মনং বৃদ্ধি হচ্ছে, আমি শূন্য করুণার সাধনায় সমৃদ্ধি লাভ করছি। কেন একে শূন্যের সাধনা বলা হচ্ছে, কেন একে করুণার সাধনা বলা হচ্ছে? করুণা কথাটা আমরা করুণা নাবি, করুণা নৌকায় উঠেছি, সোনারূপার ঠাঁই নেই বলেছি, পেয়েছি না আমরা পদে। কেন এই কথাগুলো বলা হচ্ছে? সোনারূপা কৃষের প্রতি এই মেটেরিয়ালিস্টিক চাহিদা, এই প্রতিদিনকার যাপনে যে আমাদের লোভ, আমাদের যে লোভ কথাটা বলা ভুল, আমাদের প্রত্যেকের একটা বেসিক ইনস্টিংক্ট মেটেরিয়ালকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেটা খুব স্বাভাবিক। আমরা এই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, এই প্রভৃতির সঙ্গে যে জুড়ে থাকি, একটা সত্তাকে জুড়ে থাকি, এটাই আলটিমেটলি একটা সময়ের পর আমাদেরকে প্রতিনিয়ত নিচে নামিয়ে দেয়। আমাদের আকাঙ্ক্ষার পরিতৃপ্তি আর হয় না, একটা সময়ের পর গিয়ে আমরা হাঁপিয়ে যাই। আমরা তখন শান্তি চাই। এই শান্তিটাই আসলে মুক্তি। এই মুক্তিটাই হচ্ছে প্রত্যেক ধর্মদর্শন তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করেছেন। আমাদের চর্যাপদের মধ্যেকার সহজিয়া সিদ্ধাচার্যরা দেহকে কেন্দ্র করে একটা সুন্দর রূপকে তাকে তুলে ধরেছে। এবং এই তুলে ধরার মধ্যে এই করুণা শূন্যের কথা ব্যবহার করছেন বারবার। কেন? এই করুণা কি তাহলে সেই নেগেটিভিটির প্রতীক? একজন প্রশ্ন করেছে নৈরাত্মা দেবীর সঙ্গে পরমাত্মা দেবী, আমি আসবো সেই কথাটিও। খুব সুন্দর, ভালো একটি প্রাসঙ্গিক প্রশ্ন। আমার খুব ভালো লাগছে এটা দেখে যে আপনারা এই পারিভাষিক টার্মগুলোকে তুলছেন, খুব দরকার। এই জায়গাগুলোর মধ্যে যাওয়াটা দরকার। আমরা চর্যাপদকে বেশিরভাগ ক্ষেত্রে সরিয়ে রাখি এই তাত্ত্বিকতার কারণে। খুব ভালো লাগছে, আমি আসবো সেই প্রশ্নগুলোকে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে, আমি তার প্রশ্নটি একটু নেওয়ার চেষ্টা করি। হিন্দু ধর্ম তো বহু প্রাচীন, বৌদ্ধ ধর্মের প্রাচীন, তাহলে চর্যাপদ রচনা করেছেন অনেক বাঙালি কবি। বাঙালি কবিরা কি তাহলে কোনোভাবে হিন্দু ধর্মের গোড়ার বিপরীতে ধর্ম বিষয়ে বুদ্ধদেবের আদর্শ দ্বারা শ্রদ্ধাবশত এই সাহিত্য রচনা করেছেন, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? ভীষণ ভালো প্রশ্ন, আমি প্রশ্নগুলো সবার উত্তর দেব। আরেকজন যিনি প্রশ্ন করেছেন নৈরাত্মা পরমাত্মার মিলন, সেটা নিয়েও আমি আসছি, পরপর আমি প্রশ্নগুলো নিতে যাব। খুব ভালো, যে কথাটা বলছিলাম শূন্য আর করুণার কথাটাও আমি এই প্রসঙ্গে একটু বলে রাখতে চাই, যে এই যে শূন্যের সাধনা, এই যে করুণার সাধনা, এই কথাগুলো কোনোভাবে শূন্য বা করুণা কোথাও আপনাকে ওই নেগেটিভ বৈকল্য সবকিছু থেকে একটা দূরত্বে থাকা এই প্রণোদনাটিতে কিন্তু যুক্ত করছে না। শূন্য মানে আপনি স্থিতধী, করুণা মানে আপনি দুঃখিতা নয়, করুণা মানে আপনার মনে এখন আর নতুন করে কোনো চঞ্চল হওয়ার মেটেরিয়াল ভ্যালু ঢুকতে পারবে না। আমাদের মনে পড়ছে সেই খুব দুর্দান্ত চর্যাপদটি, যেখানে বধূর রূপকে চোরের একটি গল্প বলা হচ্ছে, যে চোর কানেট নিয়ে চলে গেছে, বউয়ের কানের দুল কানেট নিয়ে চোর চলে গেছে, আর
পদকর্তা বধূকে বলছে যে তুমি আর কোথায় চেয়ে যেতে পারো, তুমি আর কোথায় চাইছো, কেন চাইছো? দুল নিয়ে গেছে যাক না, চোর তো তোমাকে ভালো কাজ করেছে। চোর এখানে তাহলে কিসের রূপক হয়ে গেল? সেই সহজ পন্থার রূপক হয়ে গেল। চোর বধূর কানের দুলটি চুরি করে নিয়ে আসলে তার মেটেরিয়ালিস্টিক ভ্যালুটিকে দূর করে দিল। এখন যদি এই মেটেরিয়ালিস্টিক চাহিদাই আমার না থাকে, তাহলে আমার মুক্তির পথটি আরো প্রশস্ত হয়ে গেল। একজন প্রশ্ন করেছেন, মানুষ কিভাবে শূন্যে যেতে পারে? মানুষের তো সব দোষগুণ নিয়ে মানুষ। খুবই সত্যি কথা। এটা একটা খুব হাইপোথেটিক্যাল প্রশ্ন যে আমরা তো প্রত্যেককে রক্ত মাংসের মানুষ, আমরা কিভাবে শূন্যে যেতে পারি? মানে আমরা কি তাহলে এই সাধু সন্ত হয়ে মুক্তি লাভ করব? তা নয়। আপনারা খেয়াল করে দেখুন, যে কথাটা বারবার বিবেকানন্দ বলতো, আমার এই কথাটি খুব প্রিয়, যে ভোগকে কেন্দ্র করেই ভোগাতীত হওয়া। মানে আপনি একটা সময়ে ভোগকেই প্রায়োরিটি দিয়ে তাকেই জীবনের পরমধন করে তুলছেন, নাকি রক্ত মাংসের মতো সাধারণ জীবনযাপন করেও তার মধ্যে থেকেও আপনি তাকে কাটিয়ে উঠতে পারছেন? ব্যাপারটা আসলে প্রশ্নটা সেই জায়গায় যে আপনি আপনার চারপাশে বাড়ি ঘর এগুলো প্রাত্যহিক নিত্য নৈমিত্তিক জিনিস, মাথার উপর ছাদ চাই দিনের শেষে, না হলে হবে না। আমি নিশ্চয়ই বলতে পারবো না যে আমি মুক্তি লাভ করছি বলে বনে জঙ্গলে ধ্যান করে কাটিয়ে দেবো, এটা আমি বলতে পারি না। কিন্তু এই বাড়ি ঘরটাই কি আমার একমাত্র আলটিমেটাম, নাকি এর বাইরেও একটা বিস্তৃত পরিসর আছে যেখানে এই সমস্ত মেটেরিয়ালিস্টিক চাহিদার বাইরেও আমি নিজেকে জানতে পারি, নিজেকে চিনতে পারি? এইভাবে আমরা ভাবতে চাইছি। মানুষ শূন্যের সাধনা করছে মানে সবকিছু থেকে দূরে চলে যাচ্ছে, ব্যাপারটা তা নয়। ডিটাচমেন্ট নয়, সংসারের মধ্যে থেকেই সংসারের নেগেটিভিটি আপনাকে টলাতে পারছে না, আপনার চিত্তকে চঞ্চল করতে পারছে না। তার সাধনা হচ্ছে এই শূন্যের সাধনা, তার সাধনা হচ্ছে এই করুণার সাধনা, তার সাধনা হচ্ছে এই সহজ সুখের সাধনা। তাই এই সুখটা সহজ, এই সুখটা চূড়ান্ত, এই সুখটা স্বতঃস্ফূর্ত। আপনার আপনার মাথার উপর ছাদ থাকলেও সবসময় আপনার মধ্যে এটা কাজ করবে, ছাদটা আরো বড় হচ্ছে না কেন, সেটাকে আরো কিভাবে রেনোভেট করা যায়। আপনি কখনোই তৃপ্তি পাবেন না, কিন্তু এই সুখটি আপনাকে সহজভাবে তৃপ্তি দেবে। আপনার মাথায় ছাদও থাকবে, অথচ তার মধ্যে থেকেও আপনি সেই ছাদটা কেন বড় হলো না, বা আপনার দেওয়ালে কেন ডিস্টেম্পার রং পড়লো না, সেটা নিয়ে হয়তো আপনি ততটা ব্যথিত হবেন না। হয়নি, হলে হবে, না হলে হবে না, এটা নিয়ে যদি আমি শান্তিতে থাকতে পারি সেই সই। আমি কি বোঝাতে পারছি? মানে আমি খুব সহজভাবে, আমি খুব তাত্ত্বিক পরিভাষা জটিলতায় না গিয়ে এই কথাগুলোকেই দেখবেন জাহ্নবী কুমার চক্রবর্তী, নির্মল দাস, আমি কতগুলো বইয়ের জায়গা দেখাচ্ছি, সেগুলোতে একটু কঠিন কঠিন শব্দ, যেগুলো এই নৈরাত্মা পরমাত্মা, এই যে মিলন, উপায় প্রজ্ঞার মিলন, এই নৈরাত্মা দেবী আর পরমাত্মা দেবী, এগুলো কিসের প্রতীক হিসেবে, কনোটেশন হিসেবে বারবার আসছে? উপায় প্রজ্ঞা, এই যে কথাগুলো আসছে, তা আসলে দুটোকে, এই যে শ্বাসবায়ু, এই যে শ্বাসবায়ুর মিলন, এই মিলনের কাজটি করছে একটি নারী, সেটি হচ্ছে মধ্যগা। আমি যখন প্রাণবায়ু, নিঃশ্বাস আর প্রশ্বাস, উপায় প্রজ্ঞা, এইগুলোকে আমি যদি একটা তত্ত্বের রূপ ধরেও নি এই দুটো নারীকে, তাহলে তার মধ্যে দিয়ে যত রকমের অভিজ্ঞতা শ্বাসের রূপকে, নিঃশ্বাসের রূপকে, প্রশ্বাসের রূপকে আমার মধ্যে প্রবেশ করছে, তাকে আমি এক করছি। এ আসলে একের সাধনা। অভিনব গুপ্ত তার শৈব প্রত্যভিজ্ঞার দর্শনে, প্রাচ্য কাব্যতত্ত্বে এই কথাটাই বলতে চেয়েছে বারবার। অভিব্যক্তিবাদ মনে পড়ে যাচ্ছে যে আমাদের প্রত্যেকের মধ্যেই শিব আছে, আপনার মধ্যেও আছে, আমার মধ্যে আছে। তিনি যেহেতু শিবের দর্শনের, শৈব দর্শনের পথসারী ছিলেন, তাই তিনি শিব দিয়ে ব্যাখ্যা করেছেন। আপনার মধ্যেও শিব আছে, আমার মধ্যেও শিব আছে, কিন্তু আমি ভুলে থাকি। যখন আমি কাব্য পাঠ করি, আমার মনোমুকুর স্বচ্ছ হয়, সেই স্বচ্ছ মনোমুকুরে, প্রলম্বিত মনোমুকুরে আমি যখন তন্ময়ী ভবনের যোগ্যতা অর্জন করি, তখন আমি সাধারণীকরণের জায়গায় পৌঁছে যাই। যখন আমি ভরত দুষ্মন্তের নাটক স্টেজে অভিনীত হতে দেখি, তখন আমি ভরত, আমি শকুন্তলা একাকার হয়ে যাই। এই একাকার হয়ে যাবার ফলে আমার মধ্যে একক শিব ওই আপনাদের প্রত্যেকের মধ্যে থাকা শিবের সঙ্গে যুক্ত হয়ে যায়। একেই তো রবীন্দ্রনাথ বলেছে ছোট আমি থেকে বড় আমির দিকে যাত্রা। দেখুন, কালে কালে যে সমস্ত তাত্ত্বিক দার্শনিকরা মুক্তি তত্ত্ব দর্শনের, ছোট আমি বড় আমি, শৈব দর্শন ইত্যাদি যার কথা বলেছে, তার মূল লক্ষ্য একটাই, শেষ পর্যন্ত এক হয়ে যাওয়া। আর এই এক হয়ে যাওয়ার কথার
সূত্রপাত আমরা সেই চর্যাপদের যুগ থেকেই কিন্তু পেতে পেতে যাচ্ছি। যত আধুনিক হয়েছে সময়, যত মরবিড হয়েছে আমাদের এই কাল পরিসর, সেখানেও আমরা আসলে এক হতে চেয়েছি, কিন্তু এই বোধ আমাদের এক হতে দিচ্ছে না। যে বোধের কথা জীবনানন্দ বারবার বলছে, যাকে তিনি এড়াতে পারেন না। তিনিও তো আসলে এই সহজ চাষার মতো জীবনযাপন করেই কাটাতে চেয়েছিলেন। শরীরে গায়ে আলোর গন্ধ মেখে, মাটির গন্ধ মেখে, জলের গন্ধ মেখে সহজ চাষার মতোই তো জীবনযাপন করতে চেয়েছিলেন, পারছেন না। আধুনিক সময় সেই পরিসর দিচ্ছে না। রবীন্দ্রনাথ তো তাই আধুনিকতা নিয়ে খুব বিব্রত থাকতেন, তাই তিনি বারবার ফিরে যেতে চাইতেন কোথায়? কালিদাসের কালে। কালিদাসের কালে, কালিদাসের কালে কি ছিল? তখন এই আধুনিকতার এই ক্লেদ, এই এই অনিকেততা, এই অ্যালিয়েনেশন ছিল না। আমি চাইলে এক হতে পারতাম। এখন আমরা কি? প্রত্যেকটা অশ্রু লবণাক্ত জলে বিচ্ছিন্ন দ্বীপের মতো আমরা এক হতে চাই। আসলে এই এক হতে চাওয়াই আত্মনং বৃদ্ধি, এই এক হতে চাওয়াই মুক্তি লাভ, এই এক হতে চাওয়াই বোধিসত্ত্বাবস্থা। এটাই তার দার্শনিক ইন্টারপ্রিটেশন। একজন প্রশ্ন, এবার একটু আপনাদের প্রশ্ন নেব। আমি তো খুব গুরুগম্ভীর জ্ঞান দিয়েই চলেছি তখন থেকে। চর্যাপদের সমস্ত কবি তাদের তত্ত্বকথাকে সম্পূর্ণ রূপক প্রতীকের আলারে বলেছে, তার কারণ কি? খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটি একটি সমাজতাত্ত্বিক জায়গা থেকে আমরা বিচার করতে পারি। কোন কোন জায়গা? খেয়াল করে দেখুন, একটা আমরা যে সময় পাল আর সেন বংশ পরপর যদি আমরা দেখি, বাংলায় বৌদ্ধ প্রভাবকে যদি আমরা তার ইতিহাসকে একটু খুঁড়ে পেতে বা তার জায়গাটিকে বোঝার চেষ্টা করি, তাহলে পাল বংশ সেন বংশের যুগে বাংলায় ব্রাহ্মণ্যতন্ত্রের একেবারে চূড়ান্ত একেবারে টপ মোস্ট সময় এই বৌদ্ধ ধর্ম বাংলায় প্রভাব বিস্তার করতে শুরু করে। কেন? কারণ সাধারণ মানুষ একটা বিকল্প চাইছে, আর পারা যাচ্ছে না। ব্রাহ্মণ্যতন্ত্রের নিগড়ে পেছনে রাজারা পর্যন্ত, পাল বংশ সেন বংশের রাজারা পর্যন্ত তাদের মাথার উপর ব্রাহ্মণ্যতন্ত্র আছে, তারা কিন্তু বৌদ্ধ ধর্মে নাম লেখাতে শুরু করেছিল। কারণ তারা নিজেরাও তিতি বিরক্ত। এবার একটা বিকল্প পথ আমাদের দরকার। এই বিকল্প পথের জায়গা থেকেই বৌদ্ধ ধর্ম তার ডালপালা ছড়াতে শুরু করে, খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করে। কিন্তু খেয়াল করে দেখুন তো, যে কোনো রাজনৈতিক শাসক শ্রেণী বা ধর্মীয় গোষ্ঠী তারা কখনোই এটা চাইবে না যে আমার জমিটি এইভাবে অন্য একজন এসে দখল করে নিক। ব্রাহ্মণ্যতন্ত্র সেদিন চাইনি, আর চাইনি বলেই তারা যেন তেন প্রকারেণ বৌদ্ধ ধর্মের এই ধর্ম প্রচারকে আটকানোর চেষ্টা করবে। আর বৌদ্ধ ধর্মেরাও তাদের এই ধর্মকে সাধারণ মানুষকে পৌঁছানোর চেষ্টা করবে। তাদের কাছে উপায় কি? এই আড়াল আবডাল, এই সন্ধ্যা ভাষা। এমন ভাবে বলবো যারা এই পথের পথিক তারাই একমাত্র বুঝতে পারবে। কোটি মাঝে একই সমাহিউ, কোটি জনের মধ্যে একজনই এর অর্থ উদ্ধার করবে। আমরা চর্যাপদের এই লাইনগুলো পাচ্ছি না? সেই কোটি জন যে সময় দাঁড়িয়ে চর্যাপদের সহজিয়া সিদ্ধাচার্যরা এই পদগুলো লিখে চলেছেন, তারা জানেন যদি সরাসরি তত্ত্ব প্রচার করতে হতো তাহলে ব্রাহ্মণ্যতন্ত্র তাদের এটা কখনোই করতে দিত না। তাই তাদের একটা খুব আড়াল আবডাল, একটা রূপক সাহিত্যের সমাজ জীবনের আড়ালে দরকার হয়ে উঠেছিল, যাকে আমরা বলছি সান্ধ্য ভাষা। কিন্তু ব্রাহ্মণ্যতন্ত্র তো যথেষ্ট ক্ষুরোদার বুদ্ধি নিয়ে বলতো। হ্যাঁ, সন্ধ্যা ভাষা বোঝা যায় না, তার কারণ রূপক গুলোকে বোঝা যায় না। একজন প্রশ্ন করেছেন সন্ধ্যা ভাষা বোঝা যায় না কেন? কারণ তার রূপক গুলোকে আমরা ধরতে পারি না। এই যে আমরা ধমন চমন, চন্দ্র সূর্য, মত্ত হস্তির রূপক, এগুলোকে যদি বুঝতে পারি তাহলেই সন্ধ্যা ভাষা বুঝতে পারবো। সন্ধ্যা কথাটার মানে কি? আলো আধারী রহস্যময়। এই রূপকগুলো আমাদের কাছে হয়ে উঠেছিল সেই জন্য রহস্যময়, কারণ আমরা এই তত্ত্বটাকে মানে জানতাম না। যারা এই তত্ত্বটা জানে না তারা এর মর্মোদ্ধার করতে পারবে না। এর দুটো দিক, একটা বাচ্যার্থ, একটা তার ব্যঞ্জনার্থ। তুমি ব্যঞ্জনায় তখনই যেতে পারবে যখন তুমি এই রূপকগুলোকে ধরতে পারবে। আর এই রূপককে ধরার জন্য তোমাকে সাধন তত্ত্বকে ধরতে হবে। সাধন তত্ত্বের মধ্যে থেকেই এই প্রত্যেকটা ছোট ছোট রূপক একটা যে ভাষা স্ট্রাকচার গঠন করেছে তাকেই বলা হচ্ছে সন্ধ্যা ভাষা। কিন্তু যে কথাটি বলছিলাম, ব্রাহ্মণ্যতন্ত্র একটা সময়ের পরও নিজেরা খুব ভালো বুঝতে পেরেছিল যে এর ভেতরে ভেতরে নিশ্চয়ই একটা অন্য কাজ চলছে। ফলত চর্যাপদ তুর্কি আক্রমণের পরেই
আমাদের যে একটা সাধারণ সাহিত্যের ইতিহাসের নোশন তৈরি হয়ে আছে যে আমাদের এই বাংলা থেকে বোধহয় তুর্কি আক্রমণের ভীষণ অত্যাচারের ফলে তা তিব্বতে চলে গেছিল, পালিয়ে গেছিল পুঁথি নিয়ে, সেটা কতটা সত্য এই নিয়েও কিন্তু আমাদের এখন বিতর্কের জায়গায় যেতে হবে। এটা খুবই সত্যি যে যখন তুর্কিরা এসে আমাদের এই বাংলায় ইসলামী শাসন ব্যবস্থা করেছিল, সেই 150 বছর আমরা সেইভাবে বাংলা টেক্সট ততটা পাইনি বলেই আমরা অন্ধকার যুগ বলে চিহ্নিত করে দিই। কিন্তু খেয়াল করে দেখুন রমেশচন্দ্র বাবু, বিখ্যাত প্রখ্যাত ইতিহাসবিদ, তিনি যে লিস্টটি এই সময় দিচ্ছেন সেখানে হাজার হাজার শত শত সংস্কৃত বই সদুক্তি কর্ণামৃতের মতো এই গ্রন্থকে সংকলিত হতে দেখছি এই 1202-3 সালে। সেই বইগুলো তাহলে কি করে হলো? ফলত তুর্কিরা প্রথমে এসেই সমস্ত বই, বাংলা বই আমরা পাচ্ছি না, শূন্য পুরাণ, নিরঞ্জনের রুষ্মায় তার চিত্র পাচ্ছি, অন্ধকার যুগ বলে দাগিয়ে দিচ্ছি, এই কথাগুলো বোধহয় আমাদের একটু তলিয়ে দেখার সময় এসছে। এবং এই জায়গা থেকে যদি আমরা একটু পেছন দিকে যাই তাহলে আমাদের হয়তো এই যুক্তিটিও এখন প্রখর হতে পারে। সেটি হচ্ছে যে এটাও প্রখর হতে পারে যে ব্রাহ্মণ্যতন্ত্রের চাপেই কি তাহলে তুর্কি আক্রমণের অনেক আগে চর্যাপদের পুঁথি নিয়ে পালিয়ে যেতে হয়েছিল বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের? কারণ ধরা পড়ে গেছিল একটা সময়, তো ব্রাহ্মণ্যবাদরা বুঝতে পারছিলেন যে এর ভেতরে নিশ্চয়ই কোনো তত্ত্ব প্রচারের কাজ চলছে, যতই তুমি সন্ধ্যা ভাষায় রূপক দিয়ে লেখো না কেন। এটা কি তাহলে এরকম কোনো ঘটনা ঘটেছিল? আমাদের কিন্তু এখন আধুনিকভাবে সাহিত্যের ইতিহাসকে যাচাই করারও সময় এসছে। আপনারা খেয়াল করে দেখবেন সিবিসিএস এর যে সিলেবাস, সেখানে কিন্তু এখন যে টপিকগুলো দেওয়া হচ্ছে সেখানে এই যুক্তি তর্কের টপিক দেওয়া হচ্ছে। যুগ বিভাগ কতটা যুক্তিযুক্ত, আমরা কি অন্ধকার যুগ তুর্কি আক্রমণের এই 150 বছরকে আদৌ বলবো? এই জায়গাগুলোকে নতুন ভাবে ভাবারও আমাদের সময় এসছে। আমরা চর্যাপদকে কেন্দ্র করে শ্রীধর দাস সম্পাদিত সদুক্তি কর্ণামৃত, একদমই ঠিক যিনি বলছেন, এই কথাগুলোকে কেন্দ্র করে যদি আমরা এর পরের চর্যাপদের যে পার্ট 2 একটি লাইভ অনুষ্ঠান করব, সেখানে আজকের ক্লাসে এই বিবর্তন আর সাধন তত্ত্বের যে কথাগুলো একটু সংক্ষেপে সহজভাবে গল্পের ছলে বুঝে নেওয়ার চেষ্টা করলাম, তাকেও একটু পদ লাইনের মধ্যে কিভাবে আমরা মনে রাখতে পারবো, বা যখন নেটে প্রশ্ন দিচ্ছে তালিকা মেলাতে দিচ্ছে কোন লাইনটি কোন পদকর্তার, সেটিকে কিভাবে মনে রাখার সহজ পন্থা করতে পারবো, সেগুলো আমরা একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব। আজকে আমাদের হাতে আর সময় নেই, কখন যে দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল আমি বুঝতেই পারলাম না। এখন আমি টাইমের দিকে তাকিয়ে দেখি যে 1 ঘন্টা পেরিয়ে গেছে, 1 ঘন্টা 2 মিনিট। হ্যাঁ, নেটের প্রশ্নানুযায়ী অবশ্যই চর্যাপদের অন্তর্নিহিত অর্থ জানতে হবে, কারণ যুক্তি মন্তব্য শুদ্ধ অশুদ্ধের যে বাক্য তৈরি করে দেওয়া হচ্ছে কেবলমাত্র টেক্সচুয়াল প্রশ্ন বাদেও, এই প্রশ্নগুলো কিন্তু না হলে আমরা অ্যাটেন্ড করতে পারবো না, আনসার করতে পারবো না। ফলত অবশ্যই এটা জানতে হবে, এবং এই অর্থ রূপকগুলোকে জানার পরে তারপর আমরা যখন একদম লাইন বাই লাইন শব্দ ধরে টেক্সটটা পড়তে যাব, তখন সেটাকে কিভাবে ক্রোনোলজিক্যালি মনে রাখবো, বা তালিকার প্রশ্নের ক্ষেত্রে কোন মেথডটি কোন রূপকটি ধরে মিলিয়ে দিতে পারবো, সেটাও কিন্তু একটু হাতে কলমে শিখে নেওয়ার চেষ্টা আমরা করব। ফলত এই 1 ঘন্টার আলোচনায় হয়তো সব জায়গাটা আমরা কভার করলাম না, তাই পার্ট বাই পার্ট আমরা আলোচনা করতে করতে যাচ্ছি। 1 ঘন্টায় আমরা নিশ্চয়ই গোটা চর্যাপদটা আলোচনা করতে পারবো না, আমরা এর তাত্ত্বিক দিকটি একটু ধরে নেওয়ার চেষ্টা করলাম। এর পরের মধ্যযুগের জায়গায় যখন আমরা লাইভ গুলোতে যাব, তখন আমরা চেষ্টা করব টেক্সট ধরে ধরে নেটের প্রশ্নানুযায়ী মেথড গুলো একটু বুঝে নেওয়ার, কিভাবে প্রশ্নানুযায়ী আমরা মনে রাখতে পারি। আশা করি আজকের এই লাইভ অনুষ্ঠানটি আপনাদের ততটা, আমি একটু ভয়েই ছিলাম যে তত্ত্বকথা নিয়ে আলোচনা করতে গেলে আমি একটু ভয় থাকি যে নিরস না হয়ে যায়। আশা করি আপনাদের অনেকটা গল্পের ছলেই, আড্ডার ছলেই একটু বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের যদি এরপরেও একে কেন্দ্র করে কোনো প্রশ্ন থাকে, ইউটিউবে আমার এই ভিডিওটিও তুলে দেওয়া হবে, বা এই গ্রুপে আপনারা ভিডিওর নিচে করে রাখতে পারেন। আমি প্রত্যেকের প্রশ্নই দেখি এবং সময় মতো তাদেরকে পার্সোনালি উত্তরও দিই। আমার যেটি মনে হয় সেই উত্তরটি একমাত্র উত্তর নাও হতে পারে, আপনাদেরও নিজস্ব চিন্তা ভাবনা শেয়ার করবেন, খুব ভালো লাগবে। প্রত্যেকের কাছেই আমি আবারও কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি। আপনাদের এই প্রত্যেকের অংশগ্রহণ ছাড়া এই আলোচনাটি করা যেত না। আপনাদের কাজে লাগলেই, আপনাদের যদি নেট পাঠে
ইয়ে করা আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে। একজন প্রশ্ন করেছেন মধ্যযুগ কেন বলছি, কারণ প্রাচীন যুগের চর্যাপদ হলেও আমরা মধ্যযুগের ইউনিট, ওই নেটের ইউনিটকে মধ্যযুগ বলে জেনে নিয়ে আমরা চর্যাপদকে মধ্যযুগ হিসেবে ট্রিট করছি। আসলে এটি প্রাচীন যুগ, আমরা প্রত্যেকেই জানি। মধ্যযুগের ইউনিট অর্থে আমি চর্যাপদ সিলেবাসকে মাথায় রেখে আমি মধ্যযুগ বলছি, আসলে তো অবশ্যই এটি প্রাচীন যুগ, আপনারা প্রত্যেকেই জানেন। সেই জায়গা থেকে আপনাদের বোঝার সুবিধার জন্য ফলত প্রত্যেকেই নানা রকম দিক থেকে প্রশ্ন করেছেন, আমারও খুব ভালো লাগলো। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের ভালো লেগেছে জেনেও আমার খুব খুশি হচ্ছে। আবার রবিবার দিন আমরা প্রথম পত্র নিয়ে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আসবো, এই এরকম সময় 8টা 8:30 আমি গ্রুপে জানিয়ে দেবো। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন, গ্রুপের সঙ্গে থাকুন, সহজ পাঠের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার।